জাতীয় ঐক্য এবং সংগতি, জাতিকে ঐক্যবদ্ধ করা, আমি প্রথমে বলবো যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশকে উন্নয়নের জন্য চিন্তা করবেন তাদেরকে এর বাইরে চিন্তা করার সুযোগ নাই বললেই চলে, আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে আমরা যেখানে এই জাতি স্বাধীনতার 50 বছরের অধিক সময় আমরা পার করেছি, আমাদের মধ্যে শুরু থেকেই কিন্তু ঐক্যবদ্ধ চিন্তার, জাতীয় স্বার্থে সবাই নির্বাচনী ইশতেহারে ঐক্যের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে এবং জনস্বার্থ, দেশের স্বার্থ, স্বাধীনতার কথা বলে। কিন্তু বাস্তবে আমরা দেখি ওই জায়গায় গেলে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। যেই কারণে আমাদের এই দুর্ভাগ্যের অন্যতম কারণ আমি মনে করি, যদি আমাদের বাংলাদেশকে রাজনীতির স্থিতিশীলতা আনতে হয়, যেটা উন্নয়নের জন্য অপরিহার্য জিনিস, আমাদের দলীয় ভিন্নতা থাকবে। পলিটিক্যাল সায়েন্সে গেম থিওরি একটা বিষয় আছে যে দুই দল খেলবে, যে দুই দলেরই টার্গেট থাকবে গোল করা। এটা অন্যায় নয়, এটাই সঠিক। কিন্তু সেখানে নীতি থাকবে, নৈতিকতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, রুলস রেগুলেশন থাকবে। তাহলে কেবল আপনার ওই খেলার মধ্যে মারামারি কাটাকাটি হবে না এবং দিনের ভোট রাতে দেয়া অথবা যেই কোনোভাবে আপনি এখন যারা এই যে আপনারা বললেন গুপ্ত, আমি এটা পরে বলছি, যে যারা এই 16 বছর দেশে সন্ত্রাস এবং ফ্যাসিজম কায়েম করেছে, তারা এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে। অথচ এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় আন্দোলনে তারা অংশ নিয়েছিল। নেয়ার পরে তারাই আবার অন্যায়ভাবে, বাতিল না তো, এটা আসলে ছুঁড়ে ফেলে দেয়া। বাতিল হইতে হলে সে সংসদে বিরোধী দল থাকতে হবে, তাদের জনগণের ম্যান্ডেট নিতে হবে। তা না করে আপনার ক্ষমতা আছে, আপনি এটাকে বাতিল করে দিলেন। হয়েছে তো তাই। তারা এখন কিন্তু আবার আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে বিদেশে বসে। সেই বিদেশ কোনটা? যারা বর্তমান সময়ে, এতদিন প্রত্যেক কথায় কথায় পাকিস্তান ছিল আমাদের স্বাধীনতার মারাত্মক শত্রু। পাকিস্তানের পয় আকার উচ্চারণ করলে বলতো এটা রাজাকার। এটা ছিল আমাদের। আপনার আবরার ফাহাদের অপরাধ কী ছিল? সে তিস্তা নিয়ে কথা বলছে। আমাদের এই আপনার ইলিয়াস আলীর অপরাধ কী ছিল? তিস্তা দেশের স্বার্থ নিয়ে কথা বলার কারণে তারা গুম করছে। শুধু গুম না, আপনি তার যে করুণ পরিণতিটা চিন্তা করেন তো। একটা স্বাধীন দেশে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দাবি করি, এটা কি আসলে রাষ্ট্র সার্বভৌম বলা যায়? যেই দেশের আপনার এয়ারপোর্ট থেকে প্রতিবেশী দেশের লোকেরা একজনকে ধরে সোজা নিয়ে যায়, যেখানে আমাদের ডিজিএফআইয়ের অফিস নিয়ন্ত্রণ করে হচ্ছে, ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রণ করে হচ্ছে রয়্যাল লোকেরা। এটা সার্বভৌমত্ব বলবেন আপনি? তো সেই দেশে আপনার স্বাধীনতার পক্ষে কথা বললে সে রাজাকার, দেশের স্বার্থে কথা বললে আসলে কি আমাদের এটা আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। যাই হোক, আপনি বলতে থাকুন। আমাকে তো আমরা যেটা দেখে আসছি, এইভাবে দেশকে যে বিভাজন করা হয়েছে, সেই কারণে তো আমরা ঐক্যবদ্ধ হইতে পারিনি। আপনি আপনার দলের এজেন্ডার কথা বলবেন, আমি আমারটা বলবো, অন্য আরেকজন তারটা বলবে। ফাইনালি জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতা আসবে। পৃথিবীর অনেক দেশে এটা আছে। ভারতকে আমরা আধিপত্যবাদী বলি, কিন্তু সেই ভারতে দেখেন 1 মাস ব্যাপী নির্বাচন হয়। কেউ এই অভিযোগ তোলে না যে সেখানে মানে ভোর রাত্রে ব্যালট পেপার ঢুকানো হয়েছে অথবা সেখানে জাল ভোট হয়েছে। তার মানে সেখানে রাজনীতির যে প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, যেই কারণে ওখানে এটা হচ্ছে না। কিন্তু আমাদের এখানে কি দেখি আমরা? আমাদের রাজনীতিকরণ এমন অবস্থায় আছে যে বিচারপতিরাও রাজনীতির মধ্যে একেবারে অন্ধ এবং বিচারের নামে তারা যা করছে এটা তো আমরা দেখেছি। সচিবালয় একই অবস্থা, পুলিশের মধ্যে একই অবস্থা। আসলে যতদিন আমরা শহীদ জিয়া বলেছিলেন, দেশের মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমার অনুভূতি, আমি বিশ্বাস করি আপনারাও দ্বিমত করবেন না, আমাদের এখানে উল্টা। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। যতদিন আমরা আসলে দেশকে এবং আমাদের বক্তব্য এবং কাজে আমরা মানে এক না হইতে পারবো, কপটতা পরিহার করতে না পারবো, রাজনীতিকে আমাদের ক্ষমতা দখল এবং অর্থ উপার্জনের হাতিয়ার থেকে বেরিয়ে আসতে না পারবো, ততদিন আসলে জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা হবে না এবং দেশ এরকমই চলবে। এবং ভাই একটা কথা বলছিলেন, ক্রান্তিকাল। আমি 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম।
আমিও এই কথা শুনতে শুনতে এখন ক্রান্তিকালের প্রতি আমারও এক বিতৃষ্ণা ধরনের চলে এসেছে অনীহা চলে আসছে, কারণ স্যার, আমরা সবসময় তো এই বিষয়ে আরো ক্রান্তিকাল। কথা বলবো।